রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোর ৩:২৫, ১৩ জুন ২০২৫। ইহুদিবাদী ইসরায়েল ইরানে হামলা চালায়। তাদের মূল লক্ষ্য সম্পর্কে আগেই ইসরায়েল এবং আমেরিকান মিডিয়ায় নানা গুঞ্জন শোনা যাচ্ছিল, আর তা হল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস, সামরিক শক্তিকে পঙ্গু করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন। কথা ছিল এক আঘাতেই এই যুদ্ধের অবসান ঘটানো হবে, কিন্তু একবিংশ শতাব্দীর যুদ্ধের ইতিহাসে এই যুদ্ধ নজিরবিহীনভাবে ১২ দিনে গড়ায়। এই কদিনের যুদ্ধ সমগ্র এই অঞ্চলকে নাড়া দেয় এবং ইসরায়েল অপরাজেয় এমন ধারণা চুরমার হয়ে যায়। যুদ্ধের প্রথম ৩ ঘন্টার মধ্যে ৩টি ঘটনা একই সাথে ঘটে। পরমাণু স্থাপনার কিছু অংশের ক্ষতিসাধন, উচ্চপদস্থ সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীদের হত্যা এবং সামরিক ঘাঁটিগুলোতে বোমা হামলা। ১৯৮১ সালের পর প্রথমবারের মতো ইরান হঠাৎ এমন একটি সামরিক আগ্রাসনের শিকার হয়েছিল যে তারা ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য হতবিহ্বল হয়ে পড়ে। মানুষ হতবাক ও দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল পরিকল্পিত অভিযানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে মনে করতে লাগল, আর তা হল নীরবে তেহরানকে ধ্বংস করার অভিযান। কিন্তু এরপর যা ঘটল তা সকলের কাছে অবাক করার মতো ছিল। Iran has unleashed Operation True Promise Third. ইসরায়েলি হামলার শুরুর মাত্র ৭ ঘন্টা পর ইরানি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক নতুন কমান্ড টিম নিয়ে অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করেন। ইরানের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার প্রথম ওয়েভ অত্যন্ত নির্ভুলভাবে ছোড়া হয় এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানে। অতীত ধারণা ভুল প্রমাণ করে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোম ফাঁকি দিতে সক্ষম হয়। শুধুমাত্র দ্বিতীয় দিনেই আশদোদ, হাইফা এবং তেল আবিবে ১৭৫-টিরও বেশি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনে। ইসরায়েল কর্তৃপক্ষ তার নাগরিকদের কেন্দ্রীয় এলাকাগুলো থেকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেয়। ১৯৭৩ সালের যুদ্ধের পর এটি ছিল প্রথম আনুষ্ঠানিক অনুরোধ এবং এ থেকে বোঝা গিয়েছিল যুদ্ধের হিসাব নিকাশ তাদের পক্ষে যাবে না। যে ইরান গতকাল পর্যন্ত আধুনিক ইতিহাসে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে ছিল, সেই দেশটি ইসরায়েলে ১,০০০-এরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে। দরজায় টোকা দেওয়ার যুগ শেষ হয়ে গেছে। Israel's Deputy Foreign Minister Sharon Haskell, here she is live to where she was talking to us when the alarm went off and they had to go and find a bomb shelter. There's a massive amount of fire coming to Tel Aviv right now. মুহাজির, শাহেদ ও আরাশ ২ ড্রোন এবং মাঝারি পাল্লার কাদের, এমাদ, ফাতা ও খাইবার শেকান ক্ষেপণাস্ত্র এবং হোভাইজে ও পভে ক্রুজ ক্ষেপণাস্ত্র, সেই সাথে সেজ্জেল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানে। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো যেসব স্থানে আঘাত করেছে তার মধ্যে রয়েছে তেল আবিবে অবস্থিত সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড, নাভাতিম, তেলনাফ ও আল জালিল বিমান ঘাঁটি, হাইফার বাজান তেল শোধনাগার, মোসাদের সদর দফতর, তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং আশদোদ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও জৈব প্রযুক্তি গবেষণা কেন্দ্র ওয়াইজম্যান ইনস্টিটিউট এই তালিকার শীর্ষে রয়েছে। ইরানের এই হামলায় ওই কেন্দ্রের ৪৫টি কারাগার ধ্বংস হয়ে গেছে। যুদ্ধের ৭ম দিনের মধ্যে শুধুমাত্র ইসরায়েলের সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় $৫০০ কোটি বেশি। যুদ্ধের ৪র্থ থেকে ৯ম দিনের মধ্যে যা ঘটেছিল তা সামরিকের চেয়ে মনস্তাত্ত্বিক দিকই বেশি ছিল। ইরানের ফ্রন্টে শত্রুর মনস্তাত্ত্বিক প্রচারণা সত্ত্বেও দেশের জনমনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। সমস্ত রকমের অপপ্রচার ও গুজব মোকাবেলা করা হয়েছিল। গণপরিবহন ব্যবস্থা সক্রিয় ছিল, মেট্রো রেল অস্থায়ী আশ্রয়স্থলে পরিণত হয়েছিল এবং সরকার বিচক্ষণতার সাথে পণ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা অব্যাহত রেখেছিল। در مورد سوخت ما تدابیر لازم رو در دست داریم. এটি ইরানের বিজয়ের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল, যেখানে জনগণ ভীত ছিল না এবং কর্মকর্তারা সন্ত্রাসী হামলাকে ঠেকিয়ে দিয়েছিলেন।
হামলার প্রতিবাদে প্রথম দিন ৩০ লক্ষ মানুষ তেহরানের রাস্তায় নেমে আসে, যা স্পষ্টতই বিদেশি শত্রুর বিরুদ্ধে জনগণের ঐক্য ও সংহতির প্রমাণ। ইরানে ইসরায়েলি হামলার পর শুক্রবার পর্যন্ত এই পদযাত্রা অব্যাহত ছিল, যা ইরানিদের মধ্যে ঐক্য সৃষ্টিতে ভূমিকা রাখে। আমেরিকার প্রচার মাধ্যম এবং ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধের সময় সাধারণ মানুষের তেহরান থেকে অন্যত্র চলে যাওয়ার ঘটনাকে ইরানিদের সরকার বিরোধিতার লক্ষণ হিসেবে চিত্রিত করার চেষ্টা করলেও তারা এটা বলেনি যে ইসরায়েল সাধারণ মানুষের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেহরানের জনসংখ্যা ৯০ লক্ষেরও বেশি এবং ১০ লক্ষ যানবাহনের পক্ষে এত অল্প সময়ের মধ্যে শহরের অর্ধেক জনসংখ্যাকে সরিয়ে নেওয়া সম্ভব নয়। পরবর্তী দিনগুলোতে ইরানের বিভিন্ন শহরে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়। এতে যারা ইরানের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির স্বপ্ন দেখেছিল তারা হতাশ হয়ে পড়ে। যুদ্ধের ১০ম দিনে পশ্চিমা পর্যবেক্ষকরা ইসরায়েলের বিজয় নিয়ে আর কোনো কথা বলেননি, বরং যুদ্ধ অব্যাহত থাকলে বড় ধরনের ক্ষতি নিয়েই কথা বলা শুরু করে। And some of what it's firing is landing. Israel's much vaunted Iron Dome system, highly effective against the slower and smaller rockets of Hamas and Hezbollah, is of limited use against Iran's ballistic missiles, which shoot more than 1,000 kilometers up before dropping to their target at supersonic speed or faster. এরপর যুক্তরাষ্ট্র আগে থেকেই নজিরবিহীন প্রচার চালিয়ে B-2 বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় এবং হঠাৎ করেই যুদ্ধবিরতি ঘোষণা করে শান্তিপূর্ণ সমাধানের কথা বলে। কৌশলে যুদ্ধ থেকে পিছিয়ে যাওয়ার ঘটনা থেকে বোঝা যায় যে ইসরায়েলের সামরিক অভিযান এবং তাদের নির্ভুল প্রযুক্তির ব্যবহার সত্ত্বেও কৌশলগত দিক থেকে তারা ব্যর্থ হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ তো হয়নি, বরং তেহরানের প্রতিরক্ষা কাঠামো এবং আন্তর্জাতিক ভাবমূর্তি বহুগুণে বেড়ে গেছে। Trump has bombed Iran 3 times, and this is an outright war crime. অন্যদিকে ইসরায়েল এমন আর্থরাজনৈতিক সংকটে পতিত হয়েছে যা এর আগে অন্য কোনো যুদ্ধে দেখা যায়নি। And this kind of defense spending comes with trade-offs. Public healthcare is now underfunded. Education budgets have stalled. Infrastructure projects are being shelved. The government says these are temporary reallocations. গণহারে ইসরায়েল ত্যাগের হিড়িক পড়ে যায়, যা ৭৫ বছরের রেকর্ড ভেঙেছে। প্রযুক্তি বাজার ভেঙে পড়েছে, বেন গুরিয়ন বিমানবন্দর বেশ কয়েকবার বন্ধ হয়েছে, আর মধ্যপ্রাচ্যের প্রযুক্তি শহর বলে খ্যাত তেল আবিব ও হাইফার অবস্থা খুবই করুণ, যেন পুরো শহর ভূগর্ভের আশ্রয়কেন্দ্রে চলে গেছে। ইসরায়েলের জনগণ এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল যে অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এই প্রথমবারের মতো ইসরায়েল অন্য দেশের মানুষের ঘরের ধ্বংসাবশেষ নয়, বরং নিজ এলাকার ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে আছে। ইসরায়েল কিছু লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করে, পারমাণবিক শক্তি নির্মূল করা এবং ইরানকে ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ থেকে বিরত রাখে, যা ইরান কখনো মানেনি। ইসরায়েল অন্যায়ভাবে যুদ্ধ শুরু করায় ইরানের জন্য ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম অর্জন বৈধ হয়ে যায়। এছাড়াও এনপিটির সদস্য রাষ্ট্রের সাথে IAEA এর বিশ্বাসঘাতকতার ফলে ইরানি জনগণের কাছে এই সংস্থা বৈধতা হারিয়েছে। Earlier this week, the head of the International Atomic Energy Agency said Iran had not been cooperating with the organization and that the agency could not certify Iran's program as peaceful. ইরানের সংসদের অনুমোদনের পর ইরান আর IAEA এর পরিদর্শকদের পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি দেয়নি এবং ইরানের পরমাণু কর্মসূচি, যা এর আগে IAEA এর পূর্ণ তত্ত্বাবধানে ছিল, তা এখন গোপন পর্যায়ে প্রবেশ করেছে। ইরান যুদ্ধ শুরু করেনি, কিন্তু তাদের সামরিক আঘাত ছিল ইরানের ক্ষমতার স্পষ্ট প্রমাণ সেই শত্রুর বিরুদ্ধে যারা ৭২ ঘন্টার মধ্যে ইরানের পতনের ছক কষেছিল। বর্তমানে ইসরায়েলের কাছে থার্ড থেকে আয়রন ডোম এবং ডেভিডের রাইফেলস পর্যন্ত ব্যর্থ প্রতিরক্ষার সব ব্যবস্থা পড়ে আছে। ১২ দিনের যুদ্ধের পরও ইরান ছাইচাপা আগুনের মধ্যেও দৃঢ়ভাবে উঠে দাঁড়িয়েছে এবং যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে, সেই সাথে বিশ্বের মানুষের সমর্থন পেতেও সক্ষম হয়েছে। ইরান প্রমাণ করেছে যে আগুনের লেলিহান শিখার মধ্যে থেকেও তারা ফেনিক্সের মতো জেগে ওঠে, যা তাদের বিজয়ের প্রমাণ।
ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় প্রকম্পিত হয়েছে মধ্যপ্রাচ্য। রোববার ইসরায়েলি যুদ্ধবিমান সানার বিদ্যুৎ কেন্দ্র, তেল সংরক্ষাগার ও রাষ্ট্রপতি প্রাসাদের কাছে একযোগে হামলা চালায়। এই হামলায় কমপক্ষে 2 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। শুক্রবার হুথিরা ইসরায়েলের দিকে প্যালেস্টাইন 2 নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা প্রথমবারের মতো ক্লাস্টার বোমার ওয়ারহেড বহন করছিল। ইসরায়েলি বিমান বাহিনীর তদন্তে এটি নিশ্চিত হয়েছে। এই ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের গিনাটন শহরের একটি বাড়ির আঙিনায় পড়েছিল, যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো, ডেভিড স্লিং ও আয়রন ডোম একযোগে চেষ্টা করেও এই ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে। হুথিরা দাবি করেছে তাদের প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরে সফল আঘাত এনেছে। হুথি মিলিটারি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এই হামলায় 40 লাখেরও বেশি ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালিয়েছে এবং বিমানবন্দরের ফ্লাইট স্থগিত হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, এটি প্রথমবার ইয়েমেন থেকে এমন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো। ক্লাস্টার বোমার ওয়ারহেড ব্যবহার করা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অধিক চ্যালেঞ্জ সৃষ্টি করে, কারণ এটি বিস্ফোরণের সময় ডজন খানেক ছোট বোমায় ভেঙে যায়। বিশ্লেষকরা বলছেন, এই ক্লাস্টার বোমা প্রযুক্তি ইরানের খোররম শাহর 4 ক্ষেপণাস্ত্রের অনুরূপ। 2023 সালে মে মাসে উন্মোচিত এই ইরানি ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার পরিসরে 2 টন পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। জুন মাসে ইরান ইসরায়েলের বিরুদ্ধে কমপক্ষে 2 বার ক্লাস্টার বোমার সংবলিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। হুথি নেতা মোহাম্মদ আল বুখাইতি জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন ইয়েমেনের বিরুদ্ধে আমাদের গাজার প্রতি সমর্থন অব্যাহত রাখতে নিরুৎসাহিত করতে পারে না, যাই ত্যাগ স্বীকার করতে হোক না কেন। হুথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আবেদ আল থাওর অভিযোগ করেছেন যে ইসরায়েল সামরিক লক্ষ্যবস্তুর দাবি করলেও বাস্তবে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করেছে। তিনি বলেন যে রাষ্ট্রপতি প্রাসাদে হামলা করা হয়েছে তা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, তাই ইসরায়েল যা করছে তা বর্বরতা। সানার হুথি নিয়ন্ত্রিত সরকার এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে এবং বলেছে এটি মার্কিন সমর্থনে পরিচালিত। তাদের বিবৃতিতে বলা হয়েছে, এই আগ্রাসন প্রমাণ করে যে আমেরিকান সমর্থনে ইসরায়েলি শত্রু আরব ও মুসলিম জাতির বিরুদ্ধে খোলা যুদ্ধ পরিচালনা করছে। গত 1 মাস ধরে ইসরায়েল ইয়েমেনি বিদ্যুৎ কেন্দ্র ও বন্দরগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে হুথিরা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের নামে ইসরায়েল ও লোহিত সাগরের জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। হুথি মিলিটারি মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার বলেছেন, তারা একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও 2টি ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে এবং গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এই নতুন ক্লাস্টার বোমা প্রযুক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের দ্বন্দ্বে এক নতুন মাত্রা যুক্ত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই অস্ত্রকে নতুন হুমকি হিসেবে চিহ্নিত করেছেন, কারণ একাধিক উপ অস্ত্রে বিভক্ত হওয়ায় এটি আটকানো অধিক কঠিন হয়ে পড়েছে। এই প্রযুক্তিগত উন্নতি ইয়েমেন ইসরায়েল সংঘাতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। নতুন করে শুরু হয়েছে ইরানের অভিযান, আর সেই অভিযানের শুরুতে ইসরায়েল সংশ্লিষ্ট 6 জন নিহত হয়েছে। আর এই ঘটনায় বিশেষজ্ঞরা বলছেন, নীরবতা ভেঙে ফের নতুন খেলা শুরু করেছে ইরান। ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট এক সন্ত্রাসী গোষ্ঠীর 6 সদস্যকে হত্যা করেছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশে এ অভিযান চালানো হয়। ইরানি বার্তা সংস্থা ইলনা জানিয়েছে, তীব্র গোলাগুলিতে 6 হামলাকারী নিহত ও 2 জন আটক হয়েছে। অভিযানে ইরানের গোয়েন্দা সংস্থা ও পুলিশের 3 সদস্য আহত হয়েছেন। ইরনা আরও জানায়, অভিযানে পাওয়া নথিতে গোষ্ঠীটির ইসরায়েলি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। তারা একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। সীমান্তবর্তী এ প্রদেশে নিয়মিতভাবে পুলিশ ও ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। সম্প্রতি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জাইশ আল আদল 5 পুলিশ হত্যার দাবি করেছে। আরেক অভিযানে আনসার আল ফুরকানের 7 সদস্যকেও হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে নতুন করে ফাঁস হলো ইরানের ভয়ঙ্কর এক গোপন তথ্য। নিজ দেশে নয়, বাইরের অনেক দেশেই অস্ত্রের কারখানা স্থাপন করেছে খামেনির দেশ। আর এই তথ্য প্রকাশ করেছে খোদ ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে। পাশাপাশি ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি এবার সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছেন। ইরানের সেনাপ্রধান নতুন আগ্রাসনে আরও কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে। তিনি বলেন, তেহরানের ওপর যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আক্রমণ করলে আরও ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে।
সংবাদ মাধ্যম পার্স টুডে জানায়, জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেকে পাঠানো এক বার্তায় তিনি এইসব কথা বলেন। জেনারেল হাতামি আরও বলেন, 1980 থেকে 88 সালে ইরাকি আরোপিত যুদ্ধ এবং জুনে ইসরায়েলি মার্কিন আগ্রাসনের সময় প্রতিরক্ষা খাতে ইরানের অগ্রগতি শীর্ষে পৌঁছেছিল, যার ফলে বিশ্ব ইরানের জনগণের শক্তি এবং দেশীয় প্রতিরক্ষা ক্ষমতা দেখেছে। তিনি বলেন, আজও ইরানের সেনাবাহিনী অতীতের মতোই যে কোনো আক্রমণকারীকে শাস্তি দিতে এবং তার প্রতি আরও চূর্ণ বিচূর্ণ ও অনুশোচনা প্রসূত জবাব দেওয়ার জন্য শক্তি ও সংকল্পের সঙ্গে প্রস্তুত। এদিকে উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে ইরানের নৌবাহিনী তাদের সর্বশেষ সামরিক মহড়া ইক্তেদার 1404 সফলভাবে সম্পন্ন করেছে। 2 দিন ব্যাপী এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌক্রুজ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার জেনেভে এবং ডেস্ট্রয়ার সাবালান থেকে একযোগে ছোড়া হয় নাসির, গাদির এবং কাদের নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ এবং জাহাজের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। এই মহড়ায় ব্যবহার করা হয়েছে ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় ও সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও। মহড়াটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। মানবতার পক্ষে শক্তিশালী অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ করার ব্যাপারে নিজেদের জোটের সমর্থন না পাওয়ায় তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প শুক্রবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন। তিনি পার্লামেন্টকে আগেই জানিয়েছিলেন, গাজা সিটি ও অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের জবাবে তিনি কড়া ব্যবস্থা নিতে চান। তবে জোটসঙ্গীদের সমর্থন না পাওয়ায় সেই উদ্যোগ বাস্তবায়ন করতে পারেননি। ইসরায়েলে নিযুক্ত নেদারল্যান্ডসের সাবেক এই রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, আমি নিজে নীতিগত সিদ্ধান্ত নিতে বা যেভাবে প্রয়োজন সেই পথ অনুসরণ করতে অক্ষম। এই উপলব্ধি থেকেই পদত্যাগ করেছি। ভেলক্যাম্পের পদত্যাগের পর তার মধ্য ডানপন্থী রাজনৈতিক দল নিউ সোশ্যাল কন্ট্রাক্টের বাকি মন্ত্রীরাও একযোগে সরকার থেকে পদত্যাগ করেন। ফলে ডাচ সরকার কার্যত অচল হয়ে পড়ে। দলের নেতা এডি ভ্যান হিউম বলেন, সংক্ষেপে বললে আমরা আর চলতে পারছি না। তিনি ইসরায়েল সরকারের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক চুক্তির সম্পূর্ণ পরিপন্থী বলে উল্লেখ করেন। এর আগেও চলতি বছরের জুনে নেদারল্যান্ডসের 4 দলীয় জোট সরকার ভেঙে পড়ে, যখন কট্টর ডানপন্থী ও ইসলাম বিরোধী নেতা গিরিট উইন্ডার্স অভিবাসন নীতি নিয়ে মতবিরোধের জেরে জোট থেকে সরে দাঁড়ান। এরপর বাকি 3টি দল কেয়ারটেকার সরকারের দায়িত্ব নিয়ে নির্বাচন পর্যন্ত দেশের প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যায়। শুক্রবার বিশ্ব খাদ্য সংক্রান্ত শীর্ষস্থানীয় এক বিবৃতিতে জানায়, গাজার সবচেয়ে বড় শহর ভয়াবহ দুর্ভিক্ষে আক্রান্ত এবং যুদ্ধবিরতি ও মানবিক সাহায্যে নিষেধাজ্ঞা না উঠলে এই সংকট পুরো ভূখণ্ডে ছড়িয়ে পড়বে। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা নিয়ে নেদারল্যান্ডসের পার্লামেন্টে দীর্ঘদিন ধরে আলোচনা ঝুলেছিল। বৃহস্পতিবার নির্ধারিত আলোচনা ফের পিছিয়ে দিয়ে মন্ত্রিসভার বৈঠক শুক্রবার বিকেল থেকে রাত অবধি চলতে থাকে। এ নিয়ে সংসদের জোট দল গ্রিন লেফট ও লেবার পার্টির এমপি কাটি পিরি ক্ষোভ প্রকাশ করে বলেন, গাজায় এখন দুর্ভিক্ষ, জাতিগত নিধন ও গণহত্যা চলছে, আর আমাদের মন্ত্রিসভা আদৌ কিছু করবে কিনা ভাবতেই ঘন্টার পর ঘন্টা সময় নিচ্ছে। এটা লজ্জাজনক। পররাষ্ট্রমন্ত্রী ভেল্টক্যাম্প ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে গঠিত বসতি থেকে আমদানি নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিলেন গাজায় সামরিক অভিযান পরিকল্পনার জবাবে। তবে জোটের ভেতর পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় উদ্যোগটি এগোয়নি। বিরোধী দলগুলোর অনেকেই ভেলক্যাম্পের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চেয়েছিলেন। তাদের অভিযোগ, মন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো অবস্থান নিচ্ছেন না এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ডাচ সরকার নীরব ভূমিকা পালন করছে। গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেলক্যাম্প তাই শুক্রবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন। মানবতার সপক্ষে সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত হওয়ার কারণে বিবেকের তাড়নায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ফিলিস্তিনিদের পক্ষ নেওয়ায় ওয়াশিংটন থেকে মাইক্রোসফটের 18 জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতিসংঘ এবং ওআইসি বিশ্বের সকল মানুষকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এই গণহত্যা বন্ধের জন্য সোচ্চার হওয়ার আহ্বান দিলেও ট্রাম্প সরকার এখনও নেতানিয়াহুর গণহত্যা মিশনকে পরোক্ষভাবে মদদ দিয়ে আসছে। গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর মাইক্রোসফট প্রযুক্তি ব্যবহারের বিষয়ে একটি জরুরি পর্যালোচনার ঘোষণা দেওয়ার মধ্যেই বুধবার ওয়াশিংটনের রেডমন্ডে অবস্থিত মাইক্রোসফটের সদর দফতরে কর্মীদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিক্ষোভ ছিল গত মঙ্গলবারের কর্মসূচির ধারাবাহিকতা।
যেখানে আন্দোলনকারীরা মাইক্রোসফটের সঙ্গে ইসরায়েলের সব ধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। মঙ্গলবারের প্রতিবাদে প্রায় ৩৫ জন আন্দোলনকারী কর্তৃপক্ষের অনুরোধে চলে গেলেও বুধবারের বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভে অনড় ছিলেন এবং তাদের মধ্যে আগ্রাসী আচরণও দেখা যায় বলে জানিয়েছে রেডমন্ড পুলিশ বিভাগ। আন্দোলনকারীরা একটি প্রতীকী মাইক্রোসফট সাইনবোর্ডে রক্তের প্রতীক হিসেবে লাল রং ছিটিয়ে দেন। পুলিশ বিক্ষোভকারীদের আন্দোলন বন্ধ করে মাইক্রোসফটের সদর দফতর ত্যাগ করার জন্য বহুবার অনুরোধ করেন। এরপরেও তারা তাদের অবস্থানে অনড় থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের মুখপাত্র জিল গ্রিন। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ফোনালাপের তথ্য সংরক্ষণ করছে। প্রতিবেদনের পর মাইক্রোসফট জানায় এই ধরনের অপব্যবহার তাদের পরিষেবার শর্ত অনুযায়ী নিষিদ্ধ। তারা এই অভিযোগকে বিশদ, গুরুতর ও তাৎক্ষণিক তদন্তযোগ্য বলে অভিহিত করেন। এই ঘটনার প্রেক্ষিতে মাইক্রোসফট জানায় তারা একটি আন্তর্জাতিক আইন সংস্থা কোভিংটন অ্যান্ড বার্লিং নিয়োগ করেছে বিষয়টি তদন্তের জন্য। প্রতিষ্ঠানটি জানিয়েছে তদন্ত শেষ হলে রিপোর্টটি প্রকাশ করা হবে। এর আগে এপি জানিয়েছিল মাইক্রোসফটের সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশেষ করে 7 অক্টোবর 2023 সালে হামাস হামলার পর প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সামরিক প্রযুক্তির ব্যবহার প্রায় 200 গুণ বেড়েছে। যদিও মাইক্রোসফট সামরিক খাতে প্রযুক্তির ব্যবহারের বিষয়টি স্বীকার করেছে, তবে প্রতিষ্ঠান নিযুক্ত একটি পর্যালোচনায় দাবি করা হয় অ্যাজুর বা অন্যান্য এআই প্রযুক্তি গাজায় নিরীহ মানুষের ক্ষতির জন্য ব্যবহৃত হয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া কর্মীদের একটি সংগঠন নো অ্যাজুর ফর অ্যাপারটাইড দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে মাইক্রোসফটের প্রযুক্তি ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের নজরদারি, ক্ষুধার্ত রাখা ও হত্যার জন্য ব্যবহার করছে। এর আগে মাইক্রোসফট তাদের 50 বছর পূর্তি ও সিইও সটো নাডেলার বক্তৃতার সময় প্রতিবাদ করায় কয়েকজন কর্মীকে ছাঁটাই করেছিল। মঙ্গলবারের বিক্ষোভে কর্মীদের গণবিপ্লবের আহ্বান জানানো হয়, যা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ঐতিহাসিক প্রতিরোধ আন্দোলনের ভাষা। রেডমন্ড পুলিশ বিভাগ জানিয়েছে গ্রেপ্তার হওয়া 18 জনের বিরুদ্ধে অনুপ্রবেশ, সরকারি সম্পত্তির ক্ষতি, গ্রেপ্তার প্রতিরোধ এবং বাধাদানের মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। বিক্ষোভে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গ্রেপ্তারকৃতদের মধ্যে কতজন মাইক্রোসফট কর্মী তা এখনো নিশ্চিত নয়। মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাব। তবে একই সঙ্গে যারা বেআইনিভাবে সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে, ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন ঘটায় বা অন্যদের হুমকি ও ক্ষতির মুখে ফেলে, তাদের বিরুদ্ধেও আমরা কার্যকর পদক্ষেপ নেব। এবার ফাঁস হলো ইরানের ভয়ঙ্কর এক গোপন তথ্য। নিজ দেশে নয়, বাইরের অনেক দেশেই অস্ত্রের কারখানা স্থাপন করেছে খামেনির দেশ। আর এ তথ্য প্রকাশ করেছে খোদ ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসের জাদেহ। পাশাপাশি ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমিন হাতামি এবার সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছেন। ইরানের সেনাপ্রধান নতুন আগ্রাসনে আরও কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে। তিনি বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আক্রমণ করলে আরও ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে। সংবাদ মাধ্যম পার্স টুডে জানায়, জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহকে পাঠানো এক বার্তায় তিনি সব কথা বলেন। জেনারেল হাতামি আরও বলেন, 1980 থেকে 88 সালে ইরাকে আরোপিত যুদ্ধ এবং জুনে ইসরায়েলি মার্কিন আগ্রাসনের সময় প্রতিরক্ষা খাতে ইরানের অগ্রগতির শীর্ষে পৌঁছেছিল, যার ফলে বিশ্ব ইরানের জনগণের শক্তি এবং দেশীয় প্রতিরক্ষা ক্ষমতা দেখেছে। তিনি বলেন, আজও ইরানের সেনাবাহিনী অতীতের মতোই যে কোনো আক্রমণকারীকে শাস্তি দিতে এবং তার প্রতি আরও চূর্ণ বিচূর্ণ অনুশোচনাপ্রসূত জবাব দেওয়ার জন্য শক্তি ও সংকল্পের সঙ্গে প্রস্তুত। এদিকে উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে ইরানের নৌবাহিনী তাদের সর্বশেষ সামরিক মহড়া ইকতেদার 1404 সফলভাবে সম্পন্ন করেছে। 2 দিন ব্যাপী এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌক্রুজ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার জেনেভেহ এবং ডেস্ট্রয়ার সাবালান থেকে একযোগে ছোড়া হয় নাসির, গাদির এবং কাদের নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ এবং জাহাজের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। এই মহড়ায় ব্যবহার করা হয়েছে ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় ও সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও। মহড়াটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইরান বিভিন্ন দেশে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাজের জাদে। জানা গেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নজর এড়াতে ইরানের বাইরে বিভিন্ন দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান। খামেনির দেশ এখন ইরানের বাইরেও ভয়ঙ্কর সব অস্ত্র তৈরির কাজ করছে। আজিজ নাসের জাদে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন চমকপ্রদ তথ্য প্রকাশ করলেন। খবরে বলা হয়েছে, তবে কোন কোন দেশে এসব কারখানা স্থাপন করা হয়েছে তা আপাতত প্রকাশ করেনি আজিজ।
শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিরজাদে বলেন, আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা স্থাপন করেছি, তবে এখনই নাম ঘোষণা করছি না। তিনি আরো জানান, গত 1 বছরে এরা নতুন ধরনের উন্নত ও নির্ভরযোগ্য নিয়ন্ত্রণযোগ্য এয়ারহেড পরীক্ষাও করেছে। আজিজ নাসিরজাদের এই মন্তব্য এমন সময় এলো যখন ইরানের নৌবাহিনী ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরে বৃহৎ সামরিক মহড়ায় সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল পরীক্ষা চালায়। এর আগে গত মাসে ইরান ও রাশিয়া যৌথভাবে ক্যাসারেক্স 2025 নামে মহড়া করেছিল ক্যাসপিয়ান সাগরে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞার কারণে আধুনিক অস্ত্র পাওয়ার সুযোগ সীমিত হয়ে যায় ইরানের। ফলে দেশটি স্থানীয়ভাবে অস্ত্র তৈরি করে এবং পুরনো প্রযুক্তি আধুনিকীকরণের পথে হাঁটে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, গত জুড়ে ইসরায়েলের সঙ্গে সংঘাত যদি 15 দিন স্থায়ী হতো, তবে শেষ 3 দিনে ইসরায়েল কোনো ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারত না। এ কারণেই ইসরায়েল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় বলে মন্তব্য করেন তিনি জানান, ইরান এ যুদ্ধে তাদের সবচেয়ে নিখুঁত ক্ষেপণাস্ত্র কাশেম বাসির ব্যবহারই করেননি। এ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1200 কিলোমিটার, সঙ্গে উন্নত গাইডেন্স ও প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর প্রযুক্তিও রয়েছে। নাসিরজাদে বলেন, যুদ্ধের শুরুর দিকে প্রায় 40% ক্ষেপণাস্ত্র আটকানো হলেও শেষ দিকে 90% লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তার দাবি, এটি প্রমাণ করে ইরানের অভিজ্ঞতা যেমন বাড়ছিল, তেমনি ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা ক্রমেই দুর্বল হচ্ছিল। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, 12 দিনের যুদ্ধে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সাফল্যের হার ছিল প্রায় 90%। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন এবং কয়েকটি বিমান, প্রতিরক্ষা ও পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়। পাল্টা হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর সহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। প্রায় 12 দিন পাল্টা হামলা চলার পর অবশেষে 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় 2 দেশ। ইয়েমেনের সাম্প্রতিক হামলাগুলো নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল। ইহুদিবাদী ভূখণ্ড লক্ষ্য করে হুতিদের সর্বশেষ হামলা তেল আবিবের নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন সমরবিদরা। ইয়েমেনের এই নতুন ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটার দূর থেকে সরাসরি গিয়ে আঘাত হেনেছে তেল আবিবের কাছে। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা আটকাতে পারেনি। এরপরে ইয়েমেনকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ইসরায়েল। ইয়েনেট নিউজের খবরে বলা হয়েছে, হুতিরা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী। প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা খতিয়ে দেখছেন ক্ষেপণাস্ত্রটিতে ক্লাস্টার মিউনিশন ছিল কিনা। প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, আকাশে ক্ষেপণাস্ত্রটি ভেঙে একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যায়। এরপর তা একসঙ্গে বিভিন্ন স্থানে আঘাত হানে। তবে এটি সত্যি ইয়েমেনের বাহিনীর নিক্ষিপ্ত অস্ত্র কিনা তা এখনো যাচাই করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইয়েমেনি সেনারা শুক্রবার ঘোষণা করে তারা ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় একাধিক আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, শহরের একটি সামরিক স্থাপনা এবং দক্ষিণে আশকেলনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। আর ক্ষেপণাস্ত্রটির নাম দিয়েছে প্যালেস্টাইন 2, যা হাইপারসনিক ব্যালিস্টিক ভেরিয়েন্ট হিসেবে পরিচিত। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইয়েমেনের সেনারা নিয়মিতভাবে সংহতিমূলক আক্রমণ চালিয়ে আসছে। তারা শুধু আকাশপথে নয়, নৌপথেও অবরোধ জারি করেছে, যেখানে ইসরায়েলগামী জাহাজ ও অন্যান্য নৌযানকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এর আগে আগস্টের শুরুতে ইয়েমেনি বাহিনী সফলভাবে পরীক্ষা চালায় সায়াদ নামের একটি নৌ ক্রুজ মিসাইলের। দীর্ঘ পাল্লার এই অস্ত্রটি রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এর বিধ্বংসী ওয়ারহেড রয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়েছে, যতদিন ইসরায়েল গাজায় যুদ্ধ ও প্রায় পূর্ণ অবরোধ চালিয়ে যাবে, ততদিন তারা এই পাল্টা হামলা অব্যাহত রাখবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে রাজি হলেও ইসরায়েল গাজা নিয়ন্ত্রণ রাখবে। স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা গাজায় যুদ্ধের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। হামাস যদি শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে রাজিও হয়, তারপরও গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকবে। নেতানিয়াহু আরো বলেন, হামাস যদি অস্ত্র নামিয়ে রাখে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয়, তবে যুদ্ধ আজই শেষ হতে পারে। আগের সব দাবি পুনর্ব্যক্ত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, এই যুদ্ধের মূল লক্ষ্য হলো সব জিম্মিকে মুক্ত করা, হামাসকে নিয়ে নিরস্ত্র করা এবং গোষ্ঠীর শেষ ঘাঁটিগুলো নিশ্চিহ্ন করা, যা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। তিনি যোগ করেন, আমার উদ্দেশ্য গাজা দখল নয়, বরং গাজা ও ইসরায়েলের জন্য ভিন্ন ভবিষ্যৎ নিশ্চিত করা। আমি বিশ্বাস করি আমরা সেই লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে।
এ সময় নেতানিয়াহু দাবি করেন গাজার নিয়ন্ত্রণ নিয়ে হামাসকে নির্মূল করার তার সামরিক লক্ষ্যকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণ সমর্থন দিয়েছেন। Now it's getting to be close to 6. But in 4 months, they said you have the hottest country in ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রবিবার তীব্র ভাষায় ঘোষণা করেছেন যে তেহরান কখনো আমেরিকার কাছে অনুগত হবে না। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইরানের জাতীয় ঐক্যকে শক্তিশালী করার এবং পশ্চিমা চাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তেহরানের একটি ধর্মীয় অনুষ্ঠানে খামেনি বলেন, তারা চায় ইরান আমেরিকার অনুগত হয়ে থাকুক। ইরানি জাতি এমন ভুল প্রত্যাশাধারীদের বিরুদ্ধে সম্পূর্ণ শক্তি দিয়ে রুখে দাঁড়াবে। তিনি আরও যোগ করে বলেন, যারা আমাদের আমেরিকার বিরুদ্ধে স্লোগান না দিতে বলে, সরাসরি আমেরিকার সাথে আলোচনা করতে বলে, তারা শুধু বাহ্যিক বিষয় দেখে। এই বিষয়টি অমীমাংসিত। যুদ্ধের পর থেকে ইরান আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা স্থগিত রেখেছে। তবে শুক্রবার ইরান ও ইউরোপীয় 3 শক্তি ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন পুনরায় পারমাণবিক আলোচনা শুরুর বিষয়ে সম্মত হয়েছে। মঙ্গলবার ভিয়েনায় উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে টেলিফোনে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন। ইউরোপীয় 3 দেশ হুমকি দিয়েছে যে ইরান যদি আলোচনার টেবিলে ফিরে না আসে, তাহলে তারা জাতিসংঘের স্ন্যাপব্যাক পদ্ধতি ব্যবহার করে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। এই পদ্ধতি 2015 সালের পারমাণবিক চুক্তির অংশ। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল সতর্ক করেছেন যে সময় খুবই কম এবং ইরানকে অর্থপূর্ণভাবে আলোচনায় অংশ নিতে হবে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট বলেছেন, সময় ফুরিয়ে আসছে। তবে আরাকচি এই হুমকি প্রত্যাখ্যান করে বলেছেন যে ইউরোপীয় 3 দেশের স্ন্যাপব্যাক পদ্ধতি ব্যবহারের আইনি ও নৈতিক কর্তৃত্ব নেই। তিনি এমন পদক্ষেপের গুরুতর পরিণতি হওয়ার বিষয়ে সতর্ক করেছেন। খামেনি ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, শত্রু কৌশল হলো ইরানের ভিতরে বিভেদ সৃষ্টি করা। তিনি আমেরিকা ও ইহুদিবাদী শাসনের এজেন্টদের ইসরায়েলের ইঙ্গিত দিয়ে বিভাগ সৃষ্টির চেষ্টার জন্য দায়ী করেছেন। খামেনি দাবি করেছেন যে ইসরায়েল কর্তৃক আক্রমণের একদিন পর আমেরিকান এজেন্টরা ইউরোপে মিটিং করে ইসলামী প্রজাতন্ত্রের পর ইরানে কোন সরকার শাসন করবে সে বিষয়ে আলোচনা করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, খামেনির এই কঠোর অবস্থান আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ মোকাবেলার পাশাপাশি পশ্চিমা দেশগুলোর কাছে ইরানের দর কষাকষির ক্ষমতা বৃদ্ধির কৌশল। যদিও ইরান ইউরোপীয় দেশগুলোর সাথে আলোচনায় রাজি হয়েছে, তবে আমেরিকার সাথে সরাসরি আলোচনার ব্যাপারে এখনো কঠোর অবস্থানে রয়েছে। জুনের যুদ্ধে ইরানের পারমাণবিক সুবিধার ব্যাপক ক্ষতি হলেও তারা মেরামত কাজ শুরু করেছে বলে স্যাটেলাইট ছবি নিশ্চিত করেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষত ইসরায়েল ইরান সম্পর্কের ক্ষেত্রে। খামেনির বক্তব্য ইঙ্গিত দেয় যে তেহরান আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করতে প্রস্তুত নয় এবং তারা নিজেদের শর্তেই যে কোনো সমাধানে অংশ নেবে। এবার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আর সেই খবর প্রকাশ হওয়ার পর বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি ভোল বদল করছেন ট্রাম্প? পুতিন বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া অনেক শক্তিশালী দেশ, জেলেনস্কির উচিত রাশিয়ার শর্ত মেনে নেওয়া। সাথে সাথে তিনি এটাও বলেছেন, রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ বন্ধ না করে তাহলে কঠিন নিষেধাজ্ঞা দেয়া হবে। এমনকি পুতিনকে 2 সপ্তাহের সময়ও বেঁধে দিয়েছেন ট্রাম্প। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস ব্যবহার করতে পারছে না ইউক্রেন, কারণ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গোপনে এই অস্ত্র ব্যবহারে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে মস্কোর বিরুদ্ধে কিয়েভের আক্রমণ চালানোর সক্ষমতা সীমিত হয়ে যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন একদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি আলোচনায় টানার চেষ্টা করছে, অন্যদিকে পেন্টাগনের অনুমোদন প্রক্রিয়া ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহারে নিরুৎসাহিত করছে। দূরপাল্লার অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত এখন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের হাতে।
সম্প্রতি আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের পাশাপাশি ইউরোপীয় নেতাদের ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসব বৈঠক কোনো দৃশ্যমান অগ্রগতি আনতে পারেনি। এরপর ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা শুল্ক আরোপের কথা বিবেচনা করছে। এদিকে ট্রাম্প একাধিকবার পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের উদ্যোগ নিলেও এখনো কোনো ফল পাওয়া যায়নি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এনবিসিকে বলেন, বৈঠকের জন্য কোনো এজেন্ডা এখনো প্রস্তুত হয়নি। ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, পেন্টাগনের নীতি নির্ধারক এলব্রিস কোলবি একটি বিশেষ রিভিউ মেকানিজম চালু করেছেন। এর মাধ্যমে ইউক্রেনের প্রতিটি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুরোধ যাচাই বাছাই করা হচ্ছে। শুধু মার্কিন অস্ত্রই নয়, ইউরোপীয় সেই সব অস্ত্র ব্যবস্থাও এর আওতায় রাখা হয়েছে যেগুলো মার্কিন প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের উপর নির্ভরশীল। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, কেবল প্রতিরক্ষা থেকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে জয় পাবে না। তিনি বলেন, আক্রমণ ছাড়া যুদ্ধ জেতা খুবই কঠিন, প্রায় অসম্ভব, জয় সম্ভব নয়। তবে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ট্রাম্পের মন্তব্যে নীতিগত কোনো পরিবর্তন আসেনি এবং পেন্টাগনের সীমিতকরণ ব্যবস্থা এখনও কার্যকর রয়েছে। যদিও হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, চাইলে ট্রাম্প যে কোনো সময় সিদ্ধান্ত বদলাতে পারেন এবং ইউক্রেনকে আরও বড় ধরনের আক্রমণ চালানোর অনুমতি দিতে পারেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।